ব্রহ্ম মুহূর্তে ওঠা সবার জন্যেই খুবই স্বাস্থ্যকর এবং ভালো। ছোটবেলায় আমরা আমাদের বয়স্ক দাদু ঠাকুমা এবং এখনো পর্যন্ত আমরা আমাদের মা বাবার কাছে প্রায়ই শুনে থাকি যে ব্রহ্ম মুহূর্তে ওঠা অত্যন্ত ভালো। সকালবেলায় উঠে পড়বে, দেখবে মন ভালো থাকবে। আবার কেউ বলে ভোরবেলা উঠে পড়াশুনো করবে, তাতে পড়াশুনো মনে থাকবে, ইত্যাদি নানান প্রসঙ্গই কিন্তু ওঠে এই ভোরে ওঠা নিয়ে। কিন্তু আসলেই ভোরে উঠলে কি উপকার পাওয়া যায়, কি লাভ হয়, চলুন আজকে সেই বিষয়টি জেনে নেব একটি গল্পের আকারে। নমস্কার, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ব্রহ্ম মুহূর্তে ওঠার ফল লাভ, ফলস্বরূপ আমরা কি পেতে পারি, এই সময় ভগবানের প্রভাব কিভাবে পৃথিবীর ওপর পড়ে, ইত্যাদি নানান প্রসঙ্গে আজ কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রহ্ম মুহূর্ত এবং তার উপকারিতা, কেন ব্রহ্ম মুহূর্তে আমাদের ওঠা উচিত। প্রতিটি মায়ের, প্রত্যেকটি সন্তানের, প্রত্যেকটি মানুষের কর্তব্য এবং অভ্যাস ভোরে ওঠা হওয়া উচিত। এটি গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত শুভ একটি জিনিস, একটি শুভ ভিডিও। আপনি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং আপনার গর্ভাবস্থায় আপনি চেষ্টা করুন রোজই এই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার ইচ্ছে এবং আপনার প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনার সন্তানের শারীরিক সুস্থতার জন্য আপনাকে অতি অবশ্যই ভোরে উঠতে হবে। এখনকার যুগে স্মার্ট দুনিয়ায় সবাই ভাবে রাত্রি 12টা অবধি জেগে দিনের বেলা 12টা অবধি ঘুমিয়ে ওঠাই হলো স্মার্টনেস। কিন্তু এখানেই হচ্ছে সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেই উপায় হলো ভোরে ওঠা। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শুয়ে পড়া এবং সকাল 3টে থেকে 6টার মধ্যে উঠে পড়া। এটিতে যেমন শরীরও ভালো থাকে, তেমনি মনও ভালো থাকে। স্মার্টনেসের দুনিয়ায় আমরা সবাই স্মার্ট হতে গিয়ে আমাদের স্বাস্থ্য এবং মন দুটোকেই ভীষণভাবে নোংরা করে ফেলছি, খারাপ করে ফেলছি। তো চলুন, একদিন স্বর্গলোকে নারায়ণ নারায়ণ নারদ মুনি ঘোরাফেরা করছিল। এমন সময় ইন্দ্রের সাথে নারদ মুনির দেখা হলো। নারদ মুনিকে ইন্দ্র জিজ্ঞাসা করলো, হে মুনিবর, তুমি এত সকালবেলায় এই স্বর্গ দিয়ে হেঁটে যাচ্ছ, বেশ, তা ভালো কথা, কিন্তু জানো কি এই ভোরে ওঠার ফল কি? কেন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হয় এবং ব্রহ্ম মুহূর্তের কি ফল? ব্রহ্ম মুহূর্ত কেন এত শুভ, কেন এত শক্তিশালী? ভোরের বেলা নিয়ে নানান রকম প্রশ্নের মুখোমুখি হলো নারদ মুনি। এক ভীষণ কঠিন প্রশ্ন ভগবান, সত্যিই তো, তা তো আমার জানা নেই। ভোরে উঠলে কি ফল লাভ হয়, কেন সবাই ভোরে ওঠার কথা বলে? এই চিন্তা করতে করতে ইন্দ্রদেবকে বলল, ক্ষমা করবেন প্রভু, আমার কাছে এই প্রশ্নের উত্তর জানা নেই। এই বলে তিনি আবারও স্বর্গের পথে গমন করতে করতে ভাবলেন কৃষ্ণের কাছে যাই, যদি এই উত্তর তার কাছে পাওয়া যায়। এই বলে তিনি গেলেন কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণ একটা গাছের তলায় বসে মনির আনন্দে বাঁশি বাজাচ্ছেন। কৃষ্ণের কাছে গিয়ে নারদ মুনি বললেন, হে ভগবান কৃষ্ণ, আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। ভগবান কৃষ্ণ বললেন, বলুন
কী প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে জানতে চান? আমি অবশ্যই আপনাকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন। নারদ মুনি বললেন, আমি স্বর্গপথে গমন করছিলাম, এমন সময় ইন্দ্রদেব আমায় দেখতে পেয়ে এক গভীর প্রশ্নে আমাকে ফেলেছে। যেই প্রশ্নটি হলো, ব্রহ্ম মুহূর্তে উপকারিতা কি? ব্রহ্ম মুহূর্তে কেন উঠতে বলা হয়? ব্রহ্ম মুহূর্তে উঠলে কি ফল লাভ হয়? এবং কেন সবাইকেই ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত? কৃষ্ণ বললেন, বাহ, তুমি এক খুব সুন্দর প্রশ্ন করেছ, যা শুধু তোমার জন্য নয়, এই পৃথিবীর সমস্ত জীবের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত কিছুর জন্য এক শুভ প্রশ্ন। অতি উত্তম। তোমার এই প্রশ্নের উত্তর যারা শুনবে এবং জানবে, তারা এর ফল লাভ করবে, তারা আমার আশীর্বাদ লাভ করবে। চলো তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিই। শোনো মন দিয়ে। আজকে তোমাকে আমি একটি গল্প শোনাবো, যেই গল্পটি তোমাকে মন দিয়ে শুনতে হবে। সোহন নামের এক ছোট্ট বালক ছিল এক গ্রামে। বাবা ছিল মধ্যবিত্ত। মোটামুটি আয়েশি জীবনযাপনেই সে অভ্যস্ত ছিল। তার বন্ধু বান্ধব অনেক ছিল। তার বাবা তাকে প্রত্যহ সকালে ওঠার জন্য বলতো, কিন্তু সে কোনো মতেই সকালে উঠতে পারত না। তার উঠতে বেজে যেত 9টা থেকে 10টা, কখনো 8টা, কিন্তু ভোরে ওঠা তার পক্ষে কখনোই সম্ভব হয়নি। এই নিয়ে বাড়িতে মাঝে মধ্যেই চিল্লামিল্লি শুরু হতো। এরপর আস্তে আস্তে যতই দিন যেতে লাগলো, সে যেন আরও অলস। তার মনের মধ্যে সবসময় একটা দুঃখ ভাব, তার মনে কোনো আনন্দ নেই, কোনো উৎফুল্ল নেই, ইত্যাদি নানান রকমভাবে সে যেন সবসময় একটা গুটিয়ে থাকতো, অলস, মেজাজ চিড়চিড়ে ইত্যাদি এই স্বভাবগুলি তার মধ্যে দেখা দিতে শুরু করলো। অতঃপর তার বাবা ভাবলো, এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। ভোরের বেলা যাতে এই ছেলেটি ওঠে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। একদিন সোহন ঘুম থেকে দেরিতে ওঠায় তার বাবা তাকে ভীষণ বকাবকি করলো এবং তার বাবা তাকে এও বলল যে, দেখো, তোমার বন্ধুরা তোমার থেকে অনেক এগিয়ে গিয়েছে, তুমি তোমার অলসতার জন্য আজও কিন্তু পিছিয়ে রয়েছ। তুমি তাদের কাছে খবর নিতে পারো, তারা অনেকটা এগিয়ে গেছে। আমি জানি রোজ সকালে গিয়ে তুমি কখনোই এই খবর নিতে পারবে না যে তারা কিভাবে তোমার থেকে এগিয়ে গিয়েছে, তাই এই খবর আমি তোমাকে দিচ্ছি। তোমার থেকে এগিয়ে গেছে তারা একটাই কারণ, তারা এক গুরুর কাছে এক অসাধারণ মন্ত্র শিখেছে, যার জন্য তারা এতটা এগিয়ে গিয়েছে। তুমি কি চাও তাদের মতো এগিয়ে যেতে? আমি তোমাকে এইটুকু বলে দিতে পারি, সেই গুরুর কাছে তুমি কিভাবে পৌঁছবে, কিন্তু বাদবাকি সমস্ত কিছুই তোমাকে সেই গুরু বলে দেবে। তুমি কি চাও সেই মন্ত্র তুমি প্রশিক্ষণ করবে? শিখতে চাও তুমি সেই মন্ত্র? অতঃপর সোহন অনেক ভাবার পর বলল, আমার বন্ধুরা আমার থেকে এগিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমিও তাদের মতো এগোতে চাই, আমিও তাদের মতো অনেক এগোতে চাই, কিন্তু কিভাবে আমি সেই গুরুর দেখা পাবো? বলো, তুমি বলো। এরপর তার বাবা তাকে বলল, একমাত্র তার সাথে দেখা করার প্রথম শর্ত হলো তোমাকে ভোরের বেলা উঠে এই বনের পথ দিয়ে সোজা গিয়ে একটা ছোট্ট কুটির রয়েছে, সেই কুটিরের বাইরেই তিনি ধ্যান করছেন। তোমাকে সেই সাধুর কাছে গিয়ে তার থেকেই সেই মন্ত্র শিখে নিতে হবে।
বাবাকে বলল, ঠিক আছে, আমি তাহলে কালকে সকালেই যাব এবং সারা রাত ঘুমোবো না, তাহলেই আমি ভোরে উঠতে পারবো। কিন্তু তার সেই অলসতা কিছুক্ষণের মধ্যেই গভীর রাতে ঘুমে চোখ জুড়ে গেল এবং সকালে সে উঠতে পারল না। তাই দেখে বাবা আবারও তার ওপর চেল্লাচেল্লি করলো। সোহন মনে মনে ভাবল, না, কাল আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। আমিও চাই আমার বন্ধুদের থেকে এগিয়ে যেতে এবং আমার বন্ধুদের মতো সফলতা অর্জন করতে, তাই আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। এই বলে সে প্রতিজ্ঞা করল যে সে আজ রাতে কিছুতেই ঘুমোবে না, কোনো মতেই না। এই বলে সে সেদিন ঘুমোলো না। এতপর ভোরের বেলা সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই কুটিরে। গিয়ে দেখলো একজন সাধু ধ্যানে বসেছেন, তার শিষ্যরাও সব তার সাথে ধ্যানে বসে আছেন। এই ভেবে সে সাধুর কাছে গিয়ে বলল, গুরুদেব, আপনি নাকি জিতে যাওয়ার মন্ত্র জানেন, সবার থেকে এগিয়ে যাওয়ার মন্ত্র জানেন। আমিও সেই মন্ত্র আপনার কাছে শিখতে চাই, বলুন সেই মন্ত্র শেখার নিয়ম কি? গুরু বলল, সোহন, তুমি সেই মন্ত্র অবশ্যই আমার কাছে শিখতে পারো, কিন্তু তার জন্য তোমাকে 21 দিন ভোরের বেলা উঠে আমার কাছে আসতে হবে। 21 দিন ভোরের বেলা উঠে? ঠিক আছে, আমি এই প্রতিজ্ঞা করলাম যে আমি আপনার কাছে এই শপথ অবশ্যই পালন করব এবং রোজ সকালে আপনার দর্শন নেব এবং আপনি যেইভাবে আমাকে বলবেন আমি সেইভাবেই প্রশিক্ষণ চালু করব। এই বলে সে বাড়ি চলে গেল। এমনই 1 সপ্তাহ ধরে রোজ ভোরের বেলা উঠে সে গুরুর কাছে যেত, তার প্রশিক্ষণ, ধ্যান ইত্যাদি সে করত। কিন্তু হঠাৎ একদিন আবারও দেরি হয়ে গেল তার উঠতে। ভয়ে ভয়ে গেল গুরুদেবের কাছে। ক্ষমা করবেন গুরুদেব, আমি আজ উঠতে পারিনি। গুরুদেব বলল, তুমি উঠতে পারোনি ভালো কথা, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তুমি শিখতে পারবে না সেই মন্ত্র। না 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 গুরুদেব, আমি অবশ্যই সেই মন্ত্র শিখতে চাই, এই ভুল আর হবে না। গুরুদেব বলল, তাহলে এখান থেকে আবার প্রতিজ্ঞা করো, কাল থেকে 21 দিন পর্যন্ত তুমি আবারও আসবে। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম, আমি রোজ ভোরে আপনার কাছে আসব এবং এই প্রতিজ্ঞা রক্ষাও করব। কিন্তু তার আগে আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, যেটি আমি জানতে চাই যে এই ভোরবেলা কেন উঠতে হবে? আমি তো সারাদিনের যে কোনো সময় আপনার কাছে আসতে পারি, তবে এই ভোরের বেলাটি কেন নির্বাচন করেছেন আপনি? এই ভোরের উপকারিতা কি? এই ভোরের তাৎপর্য কি? গুরুদেব বলল, বাহ, এটা খুব সুন্দর একটি প্রশ্ন, যেটি তুমি এখন আমার কাছে জানতে চাইছ। তবে শোনো, এই ভোরের কারণ কি, এই ভোরে আসলে কি উপকার? চলো তাহলে তোমাকে এই ভোর সম্বন্ধে বলি। ঠিক আছে, তাহলে চলো তোমায় আজকে বলবো যে ভোরের বেলা কেন উঠতে হয় এবং এর উপকারিতা কি। প্রথম প্রহর। প্রাচীন ভারতীয় সময় পরিমাপক একক অনুসারে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 4টি প্রহর হয়। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, যার নাম হলো রুদ্রকাল। দ্বিতীয় প্রহর রাত্রি 9টা থেকে রাত 12টা পর্যন্ত, যার নাম হলো রাক্ষসকাল। তৃতীয় প্রহর হলো রাত্রি 12টা থেকে ভোর 3টা পর্যন্ত, যার নাম গন্ধর্বকাল। এবং চতুর্থ প্রহর, যেটি হলো ভোরের বেলা 3টা থেকে 6টা পর্যন্ত, যার নাম হলো ব্রহ্ম মুহূর্ত। প্রাচীন ভারতে দিনের শুরু ধরা হতো সূর্যোদয় থেকে। এই অনুসারে এই প্রহরগুলি নির্ধারিত হতো। এই প্রহরগুলির কি নাম? প্রাচীন ভারতীয় সময় পরিমাপক একক অনুসারে এদের এই 4টি নাম যেগুলো বললাম,
রুদ্রকাল, রাক্ষসকাল, গন্ধর্বকাল, ব্রহ্মকাল। রুদ্রকাল, রাক্ষসকাল, গন্ধর্বকাল এবং ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, দিনের বিভিন্ন সময়কে বোঝানোর জন্য প্রাচীন ভারতীয় জ্যোতিষীরা এই ধর্মীয় বিশ্বাসে ব্যবহার করত এবং সময় নির্ণয় করত। যেরকম শুকতারা সূর্যোদয়ের আগে ওঠে, ভোর হয় এবং সন্ধ্যের সময় আমরা যেটাকে দেখে দিক নির্ণয় করি, সেই রকমভাবেই এই কালগণি ধরেও সময় নির্ণয় করা হতো। তো এই সময়টি সাধারণত অশুভ বলে মনে করা হয়। এই রুদ্রকাল সময়টিকে রুদ্রদেবের সাথে যুক্ত, যিনি ধ্বংসের দেবতা। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। রাক্ষসকাল, এই সময়টিও অশুভ বলে বিবেচিত হয়। এটি রাক্ষসদের সাথে যুক্ত এবং নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয়। এই সময়েও শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। গন্ধর্বকাল, এই সময়টি মিশ্র ফল দেয় বলে মনে করা হয়। এটি গন্ধর্বদের সাথে যুক্ত, যারা স্বর্গীয় সঙ্গীত শিল্পী। এই সময়ে কিছু কাজ করা যেতে পারে, তবে ভীষণ সতর্কভাবে করা ভালো। ব্রহ্ম মুহূর্ত, এটি ভোরের একটি বিশেষ সময়, যেটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি ধ্যান, প্রার্থনা এবং অন্যান্য আধ্যাত্মিক কাজের জন্য আদর্শ সময়। এই সময়ে করা কাজগুলি সাধারণত শুভ ফল দেয়। এই কাজগুলির সময়কাল এবং তাদের প্রভাব বিভিন্ন জ্যোতিষ্কদের গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। এবার বলবো ব্রহ্ম মুহূর্তে ওঠার উপকারিতা। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে ওঠার নানান উপকারিতা রয়েছে। বৈজ্ঞানিকভাবে, পৌরাণিকভাবে, জ্যোতিষশাস্ত্রে, আয়ুর্বেদ শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যার অশেষ শক্তি হয়। এই সময় মনে করা হয় স্বয়ং ভগবানের একটা প্রভাব পৃথিবীতে থাকে এবং যেখানে আধ্যাত্মিক শক্তি ফিল করা যায়, যেখানে একটা আধ্যাত্মিক সুন্দরতা থাকে, একটা প্রকৃতিক কমলতা থাকে, একটা সূর্য উদয় থাকে, এত সুন্দর নির্মল একটা জিনিস থাকে। তো চলুন বলি যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতাগুলি। শারীরিক উপকারিতা, এই সময় ঘুম থেকে উঠলে শরীর সতেজ থাকে, প্রাণবন্ত থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরও সুস্থ থাকে। হজম ক্ষমতা বাড়ে, খাবার ভালোভাবে হজম হয়, শরীরের ব্যথা ও যন্ত্রণা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। মানসিক উপকারিতা, এবং মন শান্ত, স্থির, মানসিক চাপ, উদ্বেগ কমে যায়, মনোযোগ বাড়ে, একাগ্রতা বাড়ে, ইতিবাচক চিন্তা কমে যায়, মন ভালো থাকে, সৃজনশীলতা বাড়ে। আধ্যাত্মিক উপকারিতা, এই সময়টি ধ্যান, প্রার্থনা ও যোগ সাধনার জন্য উপযুক্ত সময়। আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময়টি অত্যন্ত শুভ। ইতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে এবং অন্যান্য উপকারিতা, যেমন এই সময় যে কোনো কিছু পড়লে তা আমাদের মনে অনেকটা সময় পর্যন্ত গেঁথে যায়। এই সময় কিছু কাজ করলে সেই কাজে মনোযোগ ভালো আসে এবং সেই কাজ দ্রুতই শেষ হয়ে যায়। এই সময় প্রকৃতি নির্মল থাকে, যা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকেই অনেক উপকার পাওয়া যায়। পুরাণ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে। যেমন ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক সাধনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। এই সময়টি যোগ সাধনার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় ভগবানের আধ্যাত্মিক প্রভাব অনুভব করা যায় এবং ইতিবাচক শক্তিগুলির প্রভাব অনেকটাই কম থাকে। এই সময় পড়াশুনো এবং অন্যান্য কাজ অনেকক্ষণ স্মৃতিশক্তি প্রখর হয়, ধ্যান সমৃদ্ধ হয়। পুরাণ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ পাওয়া যায়। এই সময়ে করা কাজগুলি সাধারণত শুভ ফল দেয়, ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর, মন এবং আধ্যাত্মিক দিকগুলি থেকে অনেক উপকারও পাওয়া যায়। এই হলো ব্রহ্ম মুহূর্তে ওঠার উপকারিতা। এইভাবে নানান রকম উপকার তুমি পাবে।
এই বলে সোহন চলে গেল সেই সাধুর কাছ থেকে এবং সে সেই প্রথম দেখতে শুরু করলো নতুন সূর্যোদয়। সে কখনোই ঘুম থেকে ওঠে সূর্যোদয় দেখেনি। তার মনে একটা স্থিতিশীল চিন্তা ভাবনা আসলো এবং তার অলসতা অনেকটা কমে গেল। সে রোজ সকালে ঘুম থেকে উঠতে সেটি তার অভ্যাসে পরিণত হলো এবং মানসিক, শারীরিক এবং তার চিন্তা ভাবনার অনেক পরিবর্তন ঘটল। এইভাবে সে 21টা দিন কিভাবে চলে গেল বুঝতেই পারল না এবং সে সব দিক থেকে আনন্দ উপভোগ করতে শুরু করলো। এরপর যখন তার প্রতিজ্ঞা শেষ হলো এবং 21 দিন পূরণ হলো, তখন সাধুর কাছে গিয়ে বলল, এখন আমার 21 দিন পূরণ হয়েছে, এবার আপনি আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিন যেখান থেকে আমি অনেক উন্নতি লাভ করতে পারবো এবং আমি আমার বন্ধু বান্ধবীদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো। তখন গুরুদেব বলল, তুমি তোমার মন্ত্র নিজে থেকেই পেয়ে গিয়েছো। এই 21 দিন এবং তুমি যত বড় হয়েছো তার মধ্যে কোন দিনগুলি তোমার সব থেকে ভালো কেটেছে এবং কোন দিনগুলি তোমার সব থেকে খারাপ কাটতো, মানসিক শারীরিক দিক থেকে তুমি কি এখন ভালো বোধ করছো? তখন সোহন বলল, হ্যাঁ, এতদিন আমার এক অলসতা ছিল, এক খারাপ চিন্তা ছিল এবং আমার কোনো মন কিছুতেই বসতো না। এখন আমি অত্যন্ত ভালো বোধ করি এবং ভোরের বেলা উঠতে আমার খুবই ভালো লাগে এবং এই ভোরের বেলা ওঠার পর এই প্রকৃতির নির্মলতাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সেটি আমি রোজই দেখতে চাই। এই নির্মল বাতাস গায়ে লাগলে এক সুন্দর অনুভূতি আমি বোধ করি। তখন সাধু বলল, তাহলেই তুমি তোমার মন্ত্র পেয়ে গিয়েছো, এইভাবেই তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে পারবে। রোজ প্রত্যহ সকালে উঠবে এবং ভগবানের ধ্যান করবে। তুমি কি চাও না, তোমার সমস্ত কিছু তুমি ভগবানের কাছে বলো। রোজ সকালে উঠে স্নান সেরে এক শান্ত পরিবেশে মন শান্ত রেখে যদি তুমি ধ্যান করো এবং যেখানেই তুমি ধ্যান করো না কেন সেখানের জানলা দরজা যেন সবসময় খোলা থাকে, যেন একটা সুন্দর ঠান্ডা হাওয়া, যেন তুমি একটা শান্তিপূর্ণ অনুভব তোমার ঘরে বা তুমি যেখানেই ধ্যান করো সেখানে যেন আসে, সেই সুন্দর অনুভূতি তুমি যেন বুঝতে পারো। ধ্যান কখনোই দরজা জানলা বন্ধ করে ভোরের বেলা করা উচিত নয়। একটা জানলা বা একটা দরজা বা কোনো কিছু যেন একটা হাওয়া পারাপার করার জন্য একটা জায়গা তুমি অবশ্যই ফাঁকা রাখবে। এটি হলো ধ্যানের নিয়ম সকালবেলার। সেই হাওয়া তোমার গায়ে লাগলে তুমি অনুভব করবে একটা শান্তি এবং তুমি এর থেকেও আরও উপরের দিকে উঠতে শুরু করবে। এইভাবেই তুমি এগিয়ে যাবে। এটি ছিল তোমার মন্ত্র। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো নারদ মুনি, তুমি অবশ্যই তোমার উত্তর পেয়ে গেছো, আশা করি পেয়ে গেছো এবং তোমার সাথে সাথে এটি সমস্ত বিশ্ব জগতের যে কোনো প্রান্ত থেকে যে কেউ শুনবে সেই এর ফল লাভ করতে পারবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ব্রহ্ম মুহূর্তে ওঠা নিয়ে আমাদের মনে যে সংশয় ছিল সেটিও কেটে গেল এবং আমরা জানতে পারলাম যে ব্রহ্ম মুহূর্তে ওঠার উপকারিতা কী, কেন আমাদের থেকে যারা বড় তারা আমাদেরকে তাড়াতাড়ি ওঠার জন্য বলে। শুধু পড়াশোনার জন্য নয়, মন, শরীর এবং আধ্যাত্মিক কিছু পেতে হলে, ভগবানের ওপর বিশ্বাস রাখলে, ভগবানের কাছে কিছু চাইলে সেটা কখন চাওয়া উচিত এবং কোন সময় চাওয়া উচিত তার সঠিক সময় আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। নমস্কার।